গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল এবং তার আগে ফর্ম ফিল আপ হয়েছিল অলরেডি ডাব্লিউবিপি জেল পুলিশ। তো এই প্রত্যেকটা এক্সামের জন্য, অর্থাৎ পুলিশের এক্সামের জন্য তোমাদের জিকে জিএস এর ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে তোমাদের 4 নম্বর ক্লাস চলছে, যার মধ্যে ফার্স্ট দুটো ক্লাস আমরা করেছিলাম প্রিভিয়াস ইয়ারের কেপি এসআই এবং কেপি কনস্টেবলের থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল সেগুলো নিয়ে আমরা প্রথম দুটো ক্লাসে আলোচনা করেছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করা আছে, সেই লিংক থেকে ক্লিক করে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এবং ফার্স্টে আমাদের দুটো প্রিভিয়াস ইয়ারের ক্লাস করানোর এটাই ইম্পর্টেন্স ছিল যে কেমন ধরনের কোশ্চেন পুলিশের এক্সামে দেয়, সে তার সম্বন্ধে একটা আইডিয়া কিন্তু তোমাদের চলে আসবে। তো যাই হোক, আশা করি প্রত্যেকে ক্লাস দেখেছো, যারা দেখোনি অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নেবে। তো শুরু করছি আজকে তোমাদের সেকেন্ড ক্লাস জিকেজিএস এর উপর থেকে। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম সৈকত, অর্থাৎ ভারতের সব থেকে লংগেস্ট সি বিচ কোনটা? তো ভারতের সব থেকে দীর্ঘতম সি বিচ অর্থাৎ দীর্ঘতম সৈকত হলো মেরিনা সি বিচ। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। এটা ভারতের দীর্ঘতমের পাশাপাশি এটা কিন্তু বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম, অর্থাৎ যদি কোশ্চেন দেয় ওয়ার্ল্ডস ওয়ার্ল্ড সেকেন্ড লংগেস্ট ওয়ার্ল্ড সেকেন্ড লংগেস্ট সি বিচ কোনটা? তো ওয়ার্ল্ড সেকেন্ড লংগেস্ট সি বিচ হলো এই মেরিনা সি বিচ। তো ওয়ার্ল্ড সেকেন্ড লংগেস্ট যখন, তাহলে এর দৈর্ঘ্য কত? তো এর দৈর্ঘ্য অ্যাপ্রক্সিমেটলি 12 কিলোমিটার মতো এই সি বিচের দৈর্ঘ্য। এটা কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত? তো এটা বেসান্ত নাগার থেকে, এটা বেসান্ত বেসান্ত নাগার, তামিলনাড়ুর বেসান্ত নাগার থেকে তামিলনাড়ুরই ফোর্ট সেন্ট জর্জ পর্যন্ত বিস্তৃত। ফোর্ট সেন্ট জর্জ পর্যন্ত এটা বিস্তার লাভ করেছে। তো এই মেরিনা সি বিচ এর থেকে কোশ্চেন দেবে, মেরিনা সি বিচ কোন সাগরের তীরে অবস্থিত? তো মেরিনা সি বিচ বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কে মেরিনা সি বিচ। কোথায়, কোন রাজ্যের মধ্যে পড়ে? তামিলনাড়ু রাজ্যের মধ্যে পড়ে, যেটা ভারতের সব থেকে দীর্ঘতম এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সি বিচ। আচ্ছা, এখান থেকে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম বললাম যখন, এখান থেকে কোশ্চেন দিতেই পারে বিশ্বের দীর্ঘতম সি বিচ কোনটা, অর্থাৎ ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়ার্ল্ডস লার্জেস্ট সরি লংগেস্ট ওয়ার্ল্ডস লংগেস্ট সি বিচ। বিশ্বের সব থেকে লম্বা সমুদ্র সৈকত কোনটি? তার নাম হলো প্রেইরি তার নাম হলো প্রেইরি ডো ক্যাসিনো। প্রেইরি ডো ক্যাসিনো দিতে পারে যে এটা কোন দেশে অবস্থিত এই সব থেকে লম্বা সি বিচ। তো এটা অবস্থিত কোথায়? দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার কোথায় অবস্থিত? ব্রাজিলে অবস্থিত। আচ্ছা, এখানে বাকি যে অপশন গুলো আছে সেগুলো যদি রিলেট করে, কারণ প্রত্যেকটা সি বিচ, তো এখান থেকে কোশ্চেন দেয় এইভাবে যে জুহু সি বিচ কোন রাজ্যে অবস্থিত, তারপর বগা সি বিচ কোন রাজ্যে অবস্থিত, এইভাবে কিন্তু কোশ্চেন থাকে। তো জুহু সি বিচ এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত মুম্বাইতে। তো মুম্বাইতে যেহেতু অবস্থিত, এখান থেকে কোশ্চেন এইভাবে দিতে পারে যে জুহু সি বিচ কোন সাগরের তীরে অবস্থিত? তো মুম্বাই কোন সাগরের তীরে? মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত। আরব সাগরের তীরে জুহু সি বিচ অবস্থিত। একইভাবে বগা সি বিচটাও কিন্তু আরব সাগরের তীরে অবস্থিত। তো বগা সি বিচ কোন রাজ্যে? বগা সি বিচ গোয়াতে পড়ে, অর্থাৎ গোয়ার উত্তর সাইড নর্থ গোয়াতে পড়বে বগা সি বিচ, নর্থ গোয়া। আর কোডালাম, এটা একটুখানি কারেকশন, আমি এটা কোডালাম নাই, এটা কোভালাম হবে। তো কোভালাম সি বিচটা এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত কেরালাতে, কেরালা রাজ্যে অবস্থিত কোভালাম সি বিচ, এবং এটাও কোন সাগরের তীরে? আরব সাগরের তীরে অবস্থিত। তাহলে ভারতের সব থেকে দীর্ঘতম কোনটা? ভারতের সব থেকে দীর্ঘতম সি বিচ হলো মেরিনা সি
20। আচ্ছা, তোমাদের এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে নোট ডাউন করানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় তোমরা নোট করবে, কারণ এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। এর আগে যারা ক্লাস আমাদের এই চ্যানেলে রেগুলার বেসিসে দেখো তারা প্রত্যেকেই জানো যে কিভাবে তোমরা পিডিএফ ডাউনলোড করবে। তবু আর একবার বলে দিচ্ছি, নিচে যে টেলিগ্রামের লিঙ্কটা দেখতে পাচ্ছ @TheLearningExpertSD, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটাতে চলে যাও, তার মধ্যেও কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করা আছে। সেটার উপরে ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, আজ চলছে বা ভবিষ্যতে হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ওই একটাই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানে মোট কতগুলো সংবিধান সংশোধন পদ্ধতির কথা বলা হয়েছে? সংবিধান সংশোধনীর কথা বলেনি, এখানে বলেছে সংবিধান সংশোধনীর পদ্ধতির কথা বলা হয়েছে। তো ভারতের সংবিধানে 3টে সংবিধান সংশোধনী পদ্ধতির কথা বলা হয়েছে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যার মধ্যে দ্বিতীয় সংশোধনী, সেকেন্ড দ্বিতীয় এবং তৃতীয় সংশোধনী, যেটা এই দুটো সংশোধনী আর্টিকেল 368 অনুসারে কিন্তু পরিচালিত হয়। প্রথম সংশোধনীটা আর্টিকেল 368 দ্বারা কিন্তু প্রচলিত হয় না। তো এটা একটুখানি ছোটভাবে মুখেই ডিসকাস করে দিচ্ছি। প্রথম ধরনের সংশোধনীতে কি বলা আছে? প্রথম ধরনের সংশোধনীর মধ্যে অন্তর্ভুক্ত আছে সংশোধনীর সেই সমস্ত সংশোধনী যেগুলো ভারতের সংবিধানের প্রত্যেকটা কক্ষ বলতে লোয়ার হাউস এন্ড আপার হাউস, সংবিধান অর্থাৎ পার্লামেন্টে কি কি আছে, এটা ধরো পার্লামেন্ট। তো পার্লামেন্টে দুটো কক্ষ আছে, একটা উচ্চ সদন, একটা নিম্ন সদন। উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, আর নিম্ন সদনকে বলা হয় কি লোকসভা। তো উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠ, প্রথম সংশোধনী থেকে ফার্স্ট 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 সংশোধনী পদ্ধতিতে বলা হয়েছে কি সাধারণ সাধারণ সংখ্যা বহুমত বা সাধারণ সংখ্যা গরিষ্ঠতা দ্বারা পাস করা যেতে পারে এখানে সংশোধনীগুলোতে। দ্বিতীয় ধরনের সংশোধনীর ক্ষেত্রে কি বলা হয়েছে? দ্বিতীয় ধরনের সংশোধনীর ক্ষেত্রেও দুটো কক্ষে সংশোধনীগুলো উঠবে এবং দুটো কক্ষে যখন সংশোধনীগুলো উঠবে তার মধ্যে বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা, অর্থাৎ বিশেষ সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত সংসদ মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তাদের দ্বারা কিন্তু সেটা পাস করা যেতে পারে। আর তৃতীয় নাম্বার সংশোধনীতে কি বলা আছে? তৃতীয় নাম্বার সংশোধনীতে বলা আছে যে সংসদের প্রত্যেকটা কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠ ছাড়াও রাজ্যের বিধানসভার অন্তর্গত অর্ধেক সদস্য কর্তৃক কিন্তু অনুমোদন হতে হবে। তো ফার্স্ট, সেকেন্ড আর থার্ডের মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পেরেছো। প্রথম পদ্ধতিতে বলা হয়েছে, প্রথম যে সংশোধনী পদ্ধতি তাতে বলা হয়েছে যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সাধারণ বহুমত দ্বারা পাস করানো যাবে কোনো একটা বিলকে। আর সেকেন্ডটাতে বলা হয়েছে পার্লামেন্টের দুটো কক্ষে যারা মেম্বার অফ পার্লামেন্ট আছে, অর্থাৎ যারা সংসদ আছে, তাদের মধ্যে বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সেই বিলটা পাস করা যেতে পারে। আর তৃতীয় নম্বরে বলা হয়েছে পার্লামেন্ট তো পাস করবেই, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার যারা বিশেষ সংখ্যাগরিষ্ঠ আছে তারা তো এটার অনুমোদন দেবেই, তার পাশাপাশি রাজ্যের অর্ধেক জন সদস্য সেটার উপরে অনুমোদন দেয়। তো এই হলো সংবিধান সংশোধনের পদ্ধতি। 3টে পদ্ধতিতে 3 রকম জিনিস বলা আছে। তো চলে আসো পরের কোশ্চেন। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? তো এই কোশ্চেনটা তোমাদের অলরেডি পড়িয়েছি, ডিটেলসে পড়িয়েছিলাম। রাজ্যপাল পড়িয়েছিলাম, তার সাথে মানে যে 3টে ম্যাক্সিমাম এক্সামে দেয়, রাজ্যপাল, প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট, এদের কে অ্যাপয়েন্ট করে, এদের কে শপথ বাক্য পাঠ করে, এরা যদি রিজাইন দিতে চায় কার কাছে রিজাইন দেবে, আর এদের যদি কেউ তাড়াতে চায় কে তাড়াতে পারে। এই প্রত্যেকটার 4টে করে পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। এই 3-4-12টা পয়েন্ট থেকে যদি কোশ্চেন দেয় তো এর মধ্যেই কোশ্চেন দেবে, এর বাইরে কিন্তু কোশ্চেন আসে না। তো এখানে খেয়াল করো, এখানে বলেছে যে রাজ্যপালকে মানে গভর্নরকে কে শপথ বাক্য পাঠ করাবে? গভর্নরকে শপথ বাক্য পাঠ করাবে সেই রাজ্যের যে হাইকোর্ট থাকবে, সেই হাইকোর্টের যে প্রধান বিচারপতি থাকবে সে কিন্তু শপথ বাক্য পাঠ করাবে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরো আরেকবার ওই ফ্যাক্টগুলো রিলেট করাচ্ছি। তো যদি কোশ্চেন দেয় যে রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট কোশ্চেন দেবে, রাজ্যপালের কে শপথ বাক্য পাঠ করাবে, অর্থাৎ রাজ্যপালের শপথকে ইংলিশে কি বলা হয়? ওথ। শপথ বাক্য কে পাঠ করাবে? কোশ্চেন দেবে রাজ্যপালের যদি রিজাইন দিতে চায় তাহলে কার কাছে রিজাইন দেবে? আর আরেকটা কোশ্চেন এখান থেকে দেয়
রাজ্যপালকে যদি কেউ রিমুভ করতে চায়, কেউ যদি তাড়াতে চায়, তাহলে কে তাড়াতে পারে, কার হাতে সেই ক্ষমতা আছে? তো রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট কে করে? রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট করবে আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট আছেন, প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এই রাজ্যপাল অর্থাৎ গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 155-তে। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করাবেন? তো এখানে কোশ্চেনেই বলা আছে, অ্যান্সার হবে হাইকোর্টের প্রধান বিচারপতি। আমি এখানে শর্টে লিখলাম এইচসি মানে হাইকোর্ট, হাইকোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের কে প্রধান বিচারপতি, হাইকোর্টের চিফ জাস্টিস আর রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবে। রাজ্যপাল যদি রিজাইন দিতে চায়, তো রিজাইন দিতে গেলে রাজ্যপাল কার কাছে রিজাইন দেবে? রাজ্যপাল রিজাইন দেবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টকে পিআর ছোট ফর্মে আমি লিখি, যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা প্রত্যেকেই জানো, আর নতুন যারা তাদের ক্ষেত্রে বলে রাখছি, আমি প্রেসিডেন্টকে শর্টে লিখি পিআর, যাতে করে টাইম কম লাগে। গভর্নরকে জিওভি লিখি, তো জিওভি ফর গভর্নর ধরে নেবে, বা এখানে হাইকোর্ট মানে যে যে ছোট ছোট ফর্মে লিখি আমি বলে দেবো একবার করে, সেটা কিন্তু মাথায় রাখবে। আর রাজ্যপালকে তাড়াতে পারে কে? রাজ্যপালকে তাড়াবে কে? তাড়াবে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট রাজ্যপালকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, রাজ্যপাল রিজাইন দিলে প্রেসিডেন্টের কাছে রিজাইন দেবে। রাজ্যপালকে যদি কেউ পদ থেকে হটাতে চায়, তো সে হটাবে কে? হটাবে প্রেসিডেন্টই হটাবে। শুধুমাত্র রাজ্যপালের শপথ কে পাঠ করায়? এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট প্রেসিডেন্ট মেরে চলে আসে, দেখো অপশন বিতে রাষ্ট্রপতি আসে, রাষ্ট্রপতি মেরে চলে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। তো খেয়াল করবে, খেয়াল রাখবে যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবে কে? শপথ বাক্য পাঠ করাবে রাষ্ট্রপতি। এখান থেকে এবার আরো দুটো ফ্যাক্ট এখান থেকে তোমাদের রিলেট করাবো। একটা হলো প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্টকে কে শপথ বাক্য পাঠ করবে বা প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট কে করবে? প্রেসিডেন্টের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট করবে কে? প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবে কে? প্রেসিডেন্ট যদি রিজাইন দিতে চায়, কার কাছে রিজাইন দেবে? প্রেসিডেন্টকে তাড়ানোকে কি বলা হয়? এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে দেয়, এটা খেয়াল রাখবে। প্রেসিডেন্টের তাড়ানোকে রিমুভাল বা রিমুভ বলা হয় না, একে বলা হয় ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট। তো প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কে করতে পারে? তো চারটেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখান থেকে কিন্তু এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে, খেয়াল রাখবে। প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট করবে কে? অ্যাপয়েন্টমেন্ট করবে নির্বাচক মণ্ডলী, অর্থাৎ ইলেকটোরাল কলেজ প্রেসিডেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করবে। প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটাও কিন্তু বহুবার কোশ্চেনে দিয়েছে, আর্টিকেল নাম্বার 54-তে বলা আছে প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টের কথা। প্রেসিডেন্টকে কে শপথ বাক্য পাঠ করাবে? শপথ বাক্য পাঠ করাবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে আমি এসসি লিখলাম। সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস, বা তোমাদের অপশনে থাকবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবেন। এবং এটা কোন আর্টিকেলে বলা আছে? এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল। এটা বলা আছে আর্টিকেল নাম্বার 60-তে বলা আছে যে প্রেসিডেন্টের শপথের কথা। প্রেসিডেন্ট যদি রিজাইন করতে চায়, তাহলে প্রেসিডেন্ট কার কাছে তার পদত্যাগপত্র জমা দেবে? তো প্রেসিডেন্ট জমা দেবে ভাইস প্রেসিডেন্টের কাছে, অর্থাৎ ভিপি ফুল ফর্ম হলো ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট যদি রিজাইন করতে চায় তার পদ চলাকালীন, তো তার পদত্যাগপত্র জমা দেবে ভাইস প্রেসিডেন্টের কাছে। আর প্রেসিডেন্টকে যদি কেউ তাড়াতে চায়, ইমপিচমেন্ট করতে চায়, তো সেই ইমপিচমেন্ট করার ক্ষমতা কার কাছে আছে? আছে সংসদের কাছে, অর্থাৎ পার্লামেন্ট কিন্তু প্রেসিডেন্টকে হটাতে পারে, অর্থাৎ ইমপিচমেন্ট করতে পারে। এবার চলে আসো এখানে ভাইস প্রেসিডেন্ট রিলেটেড। তো ভাইস প্রেসিডেন্টের এখান থেকে চারটে ফ্যাক্ট। অ্যাপয়েন্ট কে করছে ভাইস প্রেসিডেন্টকে? ভাইস প্রেসিডেন্টকে শপথ বাক্য কে পাঠ করাচ্ছে? ভাইস প্রেসিডেন্ট যদি রিজাইন দিতে চায়, তাহলে কার কাছে রিজাইন দেবে? আর ভাইস প্রেসিডেন্টকে যদি কেউ তাড়ায়, তাহলে কে তাড়াবে? ভাইস প্রেসিডেন্টের রিমুভাল। তো ভাইস প্রেসিডেন্টের রিমুভাল কে করবে? তো ভাইস প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট করবে কে? ভাইস প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট করবে, এটাও কিন্তু নির্বাচক মণ্ডলী, ইলেকটোরাল কলেজকে বাংলাতে যদি কোশ্চেন থাকে অপশন দেবে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ, এটা কিন্তু বাংলা অ্যাব্রিভিয়েশনে কিন্তু লিখে দিতে পারে। তো এর দুটো কিন্তু খেয়াল রাখবে, মানে নির্বাচক মণ্ডলী এবং নির্বাচক মণ্ডলী ইংলিশ হলো ইলেকটোরাল কলেজ। তো ইলেকটোরাল কলেজের দ্বারা ভাইস প্রেসিডেন্ট
অ্যাপয়েন্ট হয়। ভাইস প্রেসিডেন্ট যদি শপথ বাক্য পাঠ করে, তো শপথ বাক্য কে পাঠ করাবে? পাঠ করাবে প্রেসিডেন্ট পাঠ করাবে। ভাইস প্রেসিডেন্ট রিজাইন দিতে গেলে রিজাইন দেবে কার কাছে? ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টের কাছে রিজাইন দেবে। আর ভাইস প্রেসিডেন্টের রিমুভালটা খেয়াল রাখবে, ভাইস প্রেসিডেন্টকে তাড়াবে কে? কারণ ভাইস প্রেসিডেন্ট থেকে আরেকটা কোশ্চেন তোমাদের করিয়েছি বা এক্সামে কোশ্চেন দেয় যে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কে হন? তো রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হন বা রাজ্যসভার চেয়ারম্যান হন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হন। এবং উপরাষ্ট্রপতি কিন্তু তার ভাইস প্রেসিডেন্টের পদে থাকার জন্য তিনি সুযোগ সুবিধা বা স্যালারি ইত্যাদি পান না। ইনি স্যালারি বা সুযোগ সুবিধা যেটা পান সেটা হলো রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার জন্য। তো রাজ্যসভার যেহেতু তিনি চেয়ারম্যান অর্থাৎ রাজ্যসভার যেহেতু একজন মেম্বার, তো তাকে কে তাড়াবে? তাকে তাড়াবে কিন্তু রাজ্যসভা অর্থাৎ বাই কাউন্সিল অফ স্টেট। বাই কি? বাই কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট কাকে বলা হয়? রাজ্যসভাকেই বলা হয় কাউন্সিল অফ স্টেট, অর্থাৎ রাজ্যসভার থেকেই তাকে যদি তাড়ানো হয় রাজ্য কাউন্সিল অফ স্টেটই কিন্তু তাকে তাড়াবে। তো এই 12টা কোশ্চেন কিন্তু অবশ্যই মাথায় রাখবে। 12টা নয়, এখানে 15-16টা কোশ্চেন হয়ে গেছে, কারণ কিছু আর্টিকেল এখান থেকে রিলেট করিয়েছি। তো এই ফ্যাক্টগুলো মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কোথায়? জারি হয়েছিল পাঞ্জাবে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 1951 সালেই কিন্তু পাঞ্জাবে সর্বপ্রথম প্রেসিডেন্ট রুল অর্থাৎ স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছিল। তো এখান থেকে ইমার্জেন্সি আমাদের সংবিধানে যেগুলো আছে, কটা ইমার্জেন্সি আছে? 3টে। তো সেই ইমার্জেন্সি গুলো এখান থেকে আরো একবার রিলেট করাচ্ছি। তো টোটাল ইমার্জেন্সির সংখ্যা কটা যদি কোশ্চেন দেয়, তো টোটাল ইমার্জেন্সির সংখ্যা হলো 3টে। তো 3 প্রকার ইমার্জেন্সি কি কি? একটা হলো ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ন্যাশনাল ইমার্জেন্সি, একটা হলো স্টেট ইমার্জেন্সি, একটা হলো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। তো এখান থেকে কোশ্চেন দেয় যে ন্যাশনাল ইমার্জেন্সির ব্যাপারে আলোচনা কত নাম্বার আর্টিকেলে বলা আছে? তো বলা আছে এই 3টে আর্টিকেল মনে রাখা খুব সহজ। তো ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা আছে আর্টিকেল নাম্বার 352, স্টেট ইমার্জেন্সির কথা বলা আছে আর্টিকেল নাম্বার 356, আর ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা আছে আর্টিকেল নাম্বার 360। দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে 4টে করে গ্যাপ আছে, অর্থাৎ 352-তে বলা আছে ন্যাশনাল ইমার্জেন্সি, তার সাথে 4 যোগ করে দাও হয়ে যাবে স্টেট ইমার্জেন্সি মানে 356 ধারা, তার সাথে আবার 4 যোগ করে দাও তাহলে হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি অর্থাৎ 360 ধারা মানে কি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। তো পাঞ্জাবে কি লাগু হয়েছিল? পাঞ্জাবে লাগু হয়েছিল আর্টিকেল নাম্বার 356, 356 ধারা, অর্থাৎ প্রেসিডেন্ট রুল যেটাকে বলা হয় বা স্টেট ইমার্জেন্সি যাকে বলা হয় সেটা লাগু হয়েছিল কোথায়? পাঞ্জাবে। এবং সর্বপ্রথম ভারতের পাঞ্জাব স্টেটেই কিন্তু স্টেট ইমার্জেন্সি লাগু হয়। এখান থেকে কোশ্চেন দেবে ন্যাশনাল ইমার্জেন্সি এখনো পর্যন্ত ভারতে কতবার লাগু হয়েছে? তো এটা লাগু হয়েছে কতবার? লাগু হয়েছে 3বার। কোন কোন সালে? বা এইভাবে কোশ্চেন দেবে যেহেতু 3বার লাগু হয়েছে তো এর মধ্যে কোন সালে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়নি? যদি কোশ্চেন লেভেল হার্ড করে তখন কিন্তু এরকম ধরনের কোশ্চেন দেবে, এবং এই কোশ্চেন তোমাদের এসআই এর এক্সামে, সাব ইন্সপেক্টরের এক্সামে দিতে পারে, জেল পুলিশের এক্সামে দিতে পারে বা কনস্টেবলের এক্সামে দিতে পারে। যেহেতু তোমরা প্রত্যেকেই জানো যে ডাব্লিউবিপি কনস্টেবলের এবার কিন্তু শুধুমাত্র একটাই এক্সাম হবে এই নোটিফিকেশনের ক্ষেত্রে, যে 12,000 ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এবং এখানে 12,000 ভ্যাকান্সি যেহেতু শুধু একটাই তোমাদের এক্সাম হবে, তো এর আগে যেমন ধরনের কোশ্চেন লেভেল হতো তার থেকে আশা করা যায় একটু লেভেল হার্ড রাখবে, যেহেতু এখানে একটা এক্সাম হচ্ছে। তো কোশ্চেন একটু তোমাদের হার্ড প্র্যাকটিস করতে হবে। এখানে সবকিছুই করানো হবে, তোমাদের ইজি থেকে মডারেট বা তোমাদের আপগ্রেড লেভেলের কোশ্চেন কিন্তু তোমরা প্রত্যেকেই এই চ্যানেল থেকেই করে নিতে পারবে। তোমাদের এক্সামের আগে ধরতে পারো যে আজকে তোমাদের সেকেন্ড ক্লাস চলছে, এক্সামের আগে প্রায় 50 থেকে 60খানা ক্লাস আমি কভার করিয়ে দেবো, যার মধ্যে পুরো জিকে জিএস কিন্তু কভার হয়ে যাবে। মানে এই ক্লাসগুলো যদি তোমরা রেগুলার বেসিসে ক্লাসটা করো, শুধু রেগুলার বেসিসে ক্লাস করলে হবে না, প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে অর্থাৎ এর আগে যেমন ফার্স্ট ক্লাসে তুমি যদি ধরা হয় তোমার কাছে সাপোজ যে কোনো একটা কোশ্চেন যদি ধরলাম তো বলতে পারবে, তো সব কটা কোশ্চেন কিন্তু মনে থাকে না, এটাই আমার বলার ব্যাপার ছিল। তো তোমাদের সেই সব জিনিস যাতে মনে থাকে তার জন্য কি করতে হবে? রিভাইজ করতে হবে। মানে 1 সপ্তাহ যখন শেষ হবে বা 5 দিন শেষ হবে সেটা তোমার রুটিনের উপরে,
কেউ 5 দিন পরে রিভাইজ দেয়, কেউ 10 দিন পরে, কেউ 1 সপ্তাহ পরে রুটিন রিভাইজ দেয়। রিভাইজটা কিন্তু অবশ্যই করতে হবে, দরকার পড়লে ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে দেখবে। তো এখান থেকে দেখে নাও যে ন্যাশনাল ইমার্জেন্সি কোন কোন বছর লাগু হয়েছিল। তো ন্যাশনাল ইমার্জেন্সি যদি এভাবেও কোশ্চেন দেয়, এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে প্রথম কোন বছরের ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়। তো ফার্স্ট লাগু হয়েছিল 1962 সালে। সেকেন্ড লাগু হয়েছিল 1962 সালে কোন টাইমে, যখন ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে যুদ্ধ বেঁধেছিল, তখন 1962 সালে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। এর পরবর্তী ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয় 1971 সালে। সেটা হয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ। আর এর পরে আরেকবার ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করেছিল ইন্দিরা গান্ধী, তার নিজের স্বার্থে লাগু করেছিল, সেটা হলো 1975। তো 1962, 1971 এবং 1975 এই 3টে সালে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে। এরপরে এখনো পর্যন্ত কোনো ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়নি। স্টেট ইমার্জেন্সির কোশ্চেন এখানে ছিল, এক্ষুনি বলে দিলাম, যেটা কোশ্চেন দেয় যে প্রথম কোথায় স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছিল, সেটা লাগু হয়েছিল পাঞ্জাবে। আর ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি থেকে কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে, এসএসসির এক্সামে সম্ভবত দেখেছিলাম, যে এখনো পর্যন্ত ভারতে কতবার ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়েছে। তো মাথায় রাখবে, এখনো পর্যন্ত ভারতে কোনোবার ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়নি। এটা কিন্তু মাথায় রাখবে, তোমাকে কনফিউজ করার জন্য কোশ্চেনটা দিতে পারে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 1930-এর দশকে কোন অর্থনীতিবিদ মিশ্র অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য ডাক দিয়েছিলেন? তো ডাক দিয়েছিলেন কে? ডাক দিয়েছিলেন জে এম কেন্স। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। ইনি 1930-এর দশকে অর্থনীতিবিদ, তিনি মিশ্র অর্থনৈতিক অর্থাৎ মিক্সড ইকোনমির কাঠামো গড়ে তোলার জন্য তিনি ডাক দিয়েছিলেন। অ্যাডাম স্মিথ থেকে রিলেট করো যদি কোশ্চেন দেয় যে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? বলা হয় অ্যাডাম স্মিথকে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয়। আর আরেকটা কোশ্চেন ইকোনমিক্স থেকে রিলেট করবে, যেটা বহুবার এক্সামে দিয়েছে, যেহেতু এখানে মিশ্র অর্থনীতির প্রসঙ্গ এসছে, এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের অর্থনীতি কি প্রকৃতির? ভারতের অর্থনীতি কি প্রকৃতি? তো মাথায় রাখবে, ভারতের অর্থনীতি হলো একটা মিশ্র অর্থনীতি, অর্থাৎ মিক্সড ইকোনমি। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে, যারা আমাদের সাথে প্রত্যেকদিন ক্লাসে নতুন যুক্ত হও, তাদের ক্ষেত্রেই আমি প্রত্যেকদিন কিন্তু ক্লাসে 4 থেকে 5টা কোশ্চেনের পরে এই ইনফরমেশনটা প্রোভাইড করা হয়। তো তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল ক্লাস, যার মধ্যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই সবকিছুই কিন্তু কভার করানো হবে। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসটা দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ। যদি তোমরা সেই সমস্ত ব্যাচে যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদের নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস থাকছে, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে সেগুলো সবকিছুই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনফর্ম করবে, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে যুক্ত করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেব, এখন তোমরা যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস এন্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি ম্যাথের যে ক্লাস, ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। ভালোভাবে দেখে নাও চ্যানেল এবং চ্যানেলটার লোগো, নিউ চ্যানেল, একদম নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। এখানে 1-2 দিন পর থেকে কিন্তু ক্লাস তোমাদের শুরু হয়ে যাচ্ছে ম্যাথের ক্লাস। তো ম্যাথের ক্লাসের জন্য তোমরা জয়েন করবে ম্যাথস বাই সন্তু স্যার। তো এই চ্যানেলের লিঙ্ক আমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ যে চ্যানেলের ক্লাসটা এখন দেখছো এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি
এই ম্যাথস বাই সন্তু স্যার এই চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখান থেকে ম্যাথের ক্লাসগুলো তোমরা রেগুলার বেসিসে জয়েন করতে পারবে। তো প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখবে এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, কোন দেশের মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝানো হয়? তো কোনো দেশের মোট জাতীয় উৎপাদন বলতে বোঝানো হয় কোনো দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবা কার্যের আর্থিক মূল্য যেটা, সেটাকেই কিন্তু বোঝানো হয় দেশের মোট জাতীয় উৎপাদন। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনের ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে, ইকোনমিক্স এর কোশ্চেন। চলে আসো পরের কোশ্চেন, ভারতের রিজার্ভ ব্যাংক কবে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? তো রিজার্ভ ব্যাংক হলো ভারতের ব্যাংক অফ দ্য ব্যাংক বলা হয়, ভারতের সব থেকে প্রধান ব্যাংক যেটা, হেড ব্যাংক যেটা, সেটা হলো রিজার্ভ ব্যাংক। তো এই রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ কবে হয়েছিল, অর্থাৎ ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? হয়েছিল 1949 সালে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে রিজার্ভ ব্যাংকের উপর থেকে যে ফ্যাক্ট গুলো অলরেডি তোমাদের পড়িয়েছি, আরো আরেকবার এখান থেকে রিভাইজ করাবো। তো আরবিআই হলো এর শর্ট ফর্ম। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংকের ইস্টাবলিশ কবে হয়েছিল? একদম তোমাদের ডেট কিন্তু মনে রাখতে হবে, কারণ এক্সামের ডেট সময় তুলে দেবে। তো মাথায় রাখবে রিজার্ভ ব্যাংকের ইস্টাবলিশ হয়েছিল 1 এপ্রিল। 1 এপ্রিল কত সালে? 1935 সালে। তো যখন 1935 সালে রিজার্ভ ব্যাংকের ইস্টাবলিশ হয়, তখন রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় ছিল? তখন রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার ছিল ক্যালকাটা বা কলকাতাতে তার হেডকোয়ার্টার ছিল। এর ঠিক 2 বছর পরে 1937 সালে এর হেডকোয়ার্টার চেঞ্জ হয়ে চলে যায় কোথায়? এবং সেটাই হলো এখনকার বর্তমান হেডকোয়ার্টার রিজার্ভ ব্যাংকে। তো বর্তমান হেডকোয়ার্টার কোথায়? বর্তমান হেডকোয়ার্টার হলো মুম্বাই। তো কোশ্চেন যদি তোমাদের দেয় এইভাবে, সিম্পলি কোশ্চেন যদি দেয় যে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, অ্যান্সার করবে মুম্বাইতে অবস্থিত। যদি কোশ্চেন দেয় রিজার্ভ ব্যাংক যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় ছিল, তখন অ্যান্সার করবে কলকাতাতে ছিল। কোশ্চেন যদি আরো হার্ড লেভেলের করে, তখন কোশ্চেন দেবে যে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইতে সরানো হয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল কত সালে? তো সালটা মাথায় রাখবে, 1937 সালে কলকাতা থেকে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে কিন্তু স্থানান্তর হয়, অর্থাৎ ট্রান্সফার হয়। কোশ্চেন দেবে এই যে রিজার্ভ ব্যাংকের ইস্টাবলিশ হয় 1 এপ্রিল 1935 সালে, কার সুপারিশে, কোন কমিটির সুপারিশে? তো বাই হিল্টন ইয়ং কমিশন, বাই হিল্টন ইয়ং কমিশন। তো হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে রিজার্ভ ব্যাংকের কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল। কোশ্চেন দেবে রিজার্ভ ব্যাংকের এখন বর্তমান গভর্নর পদে কে যুক্ত আছেন? যুক্ত আছেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস এখন রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে নিযুক্ত আছেন। তো শক্তিকান্ত দাস থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে 2023 সালে গভর্নর অফ দ্য ইয়ার, গভর্নর অফ দি ইয়ার এই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? অপশানে কি দেবে? অপশানে দিয়ে দেবে পশ্চিমবঙ্গের যিনি এখন গভর্নর আছেন সিভি আনন্দ বোস, বা অন্যান্য রাজ্যের গভর্নরের নাম দিয়ে দেবে, আনন্দীবেন প্যাটেল, আনুসিয়া উকে, এইভাবে কিন্তু অন্য অন্য স্টেটের গভর্নরের নাম দিয়ে দেবে। এবং গভর্নর অফ দ্য ইয়ার বলতে মাথায় কি আসে? রাজ্যপাল অফ দ্য ইয়ার এরকম হতে পারে। তো মাথায় রাখবে যে গভর্নর অফ দ্য ইয়ার বলতে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেটা দেওয়া হয় শুধুমাত্র আরবিআই যারা গভর্নর আছে তাদেরকে প্রোভাইড করা হয়, এবং সেটা পেয়েছে কে? পেয়েছে শক্তিকান্ত দাস। এখান থেকে এক্সট্যাটিক ফ্যাক্ট থেকে এবার এখান থেকে কোশ্চেন দেবে যে আরবিআই এর ফার্স্ট গভর্নর কে ছিল? ফার্স্ট গভর্নর, তো আরবিআই এর ফার্স্ট গভর্নর ছিলেন ওসবোর্ন স্মিথ। ওসবোর্ন স্মিথ ছিলেন ফার্স্ট গভর্নর। কোশ্চেন দেবে ওসবোর্ন স্মিথ ছিলেন একজন ব্রিটিশার, একজন তিনি ইংরেজ ছিলেন। তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে ফার্স্ট ভারতীয় গভর্নর, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই কে ছিলেন? তো অ্যান্সার হবে সি ডি দেশমুখ। সি ডি দেশমুখ ছিলেন প্রথম ইন্ডিয়ান গভর্নর। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই কে ছিলেন? ছিলেন সি ডি দেশমুখ। আরবিআই থেকে আরেকটা কোশ্চেন মাথায় রাখো, রিসেন্টলি এক্সামে দিয়েছে তোমাদের এসএসসির এক্সামে কোশ্চেনটা দিয়েছিল যে আরবিআই এর বর্তমান রেপো রেট, প্রেজেন্ট রেপো রেট কত?
তো প্রেজেন্ট রেপো রেট, এটা এই যে ডাটাটা বলছি এই ডাটাটা হলো ফেব্রুয়ারি 2024 পর্যন্ত ডাটা, মানে এখনো পর্যন্ত লেটেস্ট ডাটা। যদি কেউ এই ক্লাসটা এখান থেকে 1 মাস 2 মাস বা 3 মাস বা 6 মাস পরে যদি দেখো, তাহলে সেই টাইমে ডাটা কি আছে সেটা কিন্তু গুগলে সার্চ করে দেখে নেবে। তো এখন যে রেটটা চলছে সেই রেটটা হলো কি, সেই রেটটা হলো 6.50%। বা দরকার পড়লে এক্সামের জাস্ট 1-2 দিন আগে তোমরা কিন্তু এই যে ফ্যাক্টগুলো আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু এই ডাটাগুলো একবার গুগলে সার্চ করে দেখে নেবে, কারণ ডাটা চেঞ্জ হতে পারে। এখন 6.50 আছে বলে এখান থেকে 1 মাস পরে 6.50 থাকবে কিনা সেটা কিন্তু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, থাকতেও পারে নাও থাকতে পারে, কমে যেতে পারে বা বাড়তেও পারে। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে এর মধ্যে কোন কোন নোট আরবিআই দ্বারা জারি করা হয় না, আরবিআই জারি করে না কোন কোন টাকা বা কোন কোন কয়েন। তো 1 টাকার কয়েন আরবিআই জারি করে না, 20 পয়সা যখন চলছিল 20 পয়সার কয়েন আরবিআই জারি করে না, 25 পয়সার চলন যখন ছিল 25 পয়সা, এটা কিন্তু আরবিআই জারি করে না। তাহলে এই কয়েনগুলো কে জারি করে, এই কয়েনগুলো জারি করে বা এই নোটগুলো জারি করে কে, জারি করে ভারতের যে অর্থমন্ত্রক আছে অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। কারোর বাড়িতে যদি 1 টাকার নোট থেকে থাকে, পুরানো নোট অনেক দিনের, তো নোটের দেখবে সেখানে কিন্তু আরবিআই গভর্নরের সিগনেচার থাকে না, সেখানে লেখা থাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলে লেখা থাকবে। আর বাকি আদার্স যে নোটগুলো আছে, যে চলতি যে নোটগুলো আছে এখনকার নোট, নতুন নোটগুলো দেখবে যে 10 টাকা হোক, 20 টাকা হোক বা 100 টাকা হোক, 200 টাকা হোক বা 500 টাকা হোক বা 2000 টাকা যখন ছিল, প্রত্যেকটা নোটে আরবিআই গভর্নর মানে তৎকালীন আরবিআই গভর্নর যে যিনি ছিলেন তার কিন্তু সিগনেচার থাকবে। তো খেয়াল রাখবে যে 1 টাকার কয়েন, 1 টাকার নোট, তারপর 20 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, এগুলো কিন্তু আরবিআই জারি করে না, এগুলো জারি করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এবং এতে যদি সিগনেচার দেখতে পাও, যে পুরনো যদি 1 টাকার নোট যদি থেকে থাকে সেখানে দেখবে যে ফাইন্যান্স সেক্রেটারি যে আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন, হ্যাঁ এখান থেকে দিতে পারে যে কে সাইন করে, 1 টাকার নোটে সাইন কার থাকবে, ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স সেক্রেটারি, এইভাবে কিন্তু কোশ্চেন থাকবে। তো মাথায় রাখবে ফাইন্যান্স সেক্রেটারির সাইন থাকবে, ফাইন্যান্স মিনিস্টার নয়, ফাইন্যান্স সেক্রেটারি কিন্তু সাইন করবে 1 টাকার নোটে। 1 টাকার নোট, 1 টাকার নোটে সাইন করবে কে, 1 টাকার নোটে সিগনেচার থাকবে ফাইন্যান্স সেক্রেটারি। চলে আসো পরের কোশ্চেনে, রেনমিনবি কোন দেশের মুদ্রা। তো রেনমিনবি এটা হলো চায়নার মুদ্রা অর্থাৎ চীনের মুদ্রা, অপশন ডি এর সঠিক অ্যান্সার। চীনের দুটো কারেন্সি আছে, একটা এই যে অপশনে আছে রেনমিনবি, রেনমিনবি হলো চীনের কারেন্সি, আরেকটা কারেন্সি হলো ইউয়ান, ইউয়ান হলো চীনের কারেন্সি। জাপানের কারেন্সি কি, জাপানের কারেন্সি হলো ইয়েন। থাইল্যান্ডের পড়িয়েছি থাই ভাট, থাই ভাট হলো থাইল্যান্ডের কারেন্সি। আর ভিয়েতনামের কারেন্সি হলো কি ডং, ডং হলো ভিয়েতনামের কারেন্সি। চলে আসো পরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি। তো পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হলো নীল তিমি, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে পৃথিবীর বৃহত্তম, পড়লে এখান থেকে কোশ্চেন দিতে পারে ক্ষুদ্রতম, পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী, পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটা। তো পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীর নাম হলো এস্ট্রুস্ক্যান বা এট্রুস্ক্যান শিরিউ, এস্ট্রুস্ক্যান শিরিউ, এটা CAN। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানটা বিশ্বের চিনির পাত্র নামে পরিচিত। তো বিশ্বের চিনির পাত্র নামে পরিচিত হলো কিউবা, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। বাউল সিটি বলা হয় একে, অর্থাৎ সুগার বাউল বলা হয় এই কিউবাকে। তো এখান থেকে যদি কোশ্চেন দেয় যে বিশ্বের চিনির পাত্র হলো কিউবা, তো কোশ্চেন দিতে পারে যে ভারতের চিনির পাত্র, ভারতের সুগার বাউল কাকে বলা হয়, সুগার বাউল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে বলা হয় সুগার বাউল অফ ইন্ডিয়া। তো
তো এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে আখের উৎপাদন লার্জেস্ট সুগার কেন প্রডিউসার সুগার কেন প্রডিউসিং স্টেট স্টেট অফ ইন্ডিয়া। তো এখন কিন্তু চেঞ্জ হয়েছে, আগে ছিল উত্তরপ্রদেশ, এখন উত্তরপ্রদেশ নেই, চেঞ্জ হয়েছে মহারাষ্ট্র এবং এটা 2021-22 রিপোর্ট অনুযায়ী, সম্ভবত এটা 21-22 কিংবা 22-23 রিপোর্ট অনুযায়ী 138 লক্ষ মেট্রিক টন আখের উৎপাদন করেছিল মহারাষ্ট্র। সেই কারণে মহারাষ্ট্র এখন আখ উৎপাদনে ভারতের কিন্তু টপে রয়েছে। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ওয়ার্ল্ডস লার্জেস্ট সুগার কেন প্রডিউসার কে, তো ওয়ার্ল্ড লার্জেস্ট সুগার কেন প্রডিউসার হলো ব্রাজিলে কিন্তু সব থেকে বেশি আখের উৎপাদন বেশি হয়। চলে আসো পরের কোশ্চেন, সংযুক্তা পানিগ্রাহী কোন ধ্রুপদী নৃত্যের সাথে সম্পর্কিত? তো সংযুক্তা পানিগ্রাহী ইনি ভারতনাট্যম ড্যান্সার একজন বিখ্যাত। তো অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। তো কিছু ভারতনাট্যম ড্যান্সারের নাম বলে দিচ্ছি, এক্সামে এরকম কোশ্চেন দিতে পারে, এরকম নাম তুলে যে সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সাথে সম্পর্কিত, অ্যান্সার যেমন হলো ভারতনাট্যম। তো এর আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম যে ভারতনাট্যম কোন রাজ্যে, তো ভারতনাট্যম হলো তামিলনাড়ুর একটা ড্যান্স, তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স হলো ভারতনাট্যম। এবং কিছু ভারতনাট্যম ড্যান্সারের নাম মাথায় রাখবে, যার মধ্যে ফার্স্ট হলো যামিনী কৃষ্ণমূর্তি, আরেকজন হলো রুক্মিণী দেবী, আরেকজন হলো মৃণালিনী সরাভাই। আরেকটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে বৈজয়ন্তী মালা, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী এবং মৃণালিনী সরাভাই আর সংযুক্তা পানিগ্রাহী প্রত্যেকেই ভারতনাট্যম নাচের সাথে কিন্তু যুক্ত। কোশ্চেন দেবে যে কত্থক কোন স্টেটের ক্লাসিক্যাল ড্যান্স? তো কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স। আর কথাকলি কোন স্টেটের? কথাকলি হলো কেরালা রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। আর মণিপুরি নাম থেকেই বুঝতে পারছো মণিপুর রাজ্যের এটা ক্লাসিক্যাল ড্যান্স। তো কিছু কত্থক ড্যান্সারের নাম এখান থেকে করিয়ে দিই, যার মধ্যে দুটো মহারাজ মাথায় রাখবে, যদি মহারাজ থাকে চোখ বন্ধ করে কত্থক মারবে, যার মধ্যে একজন হলো বিরজু মহারাজ হলেন একজন কত্থক ড্যান্সার, আর একজন হলেন কে শম্ভু মহারাজ। বিরজু মহারাজ আর শম্ভু মহারাজ এরা দুজনই হলেন কত্থক ড্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, ইসরায়েলের পার্লামেন্টকে কি নামে ডাকা হয়? তো ইসরায়েলের পার্লামেন্ট হলো নেসেট নামে ডাকা হয়। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দিতে পারে যে ডুমা কোন দেশের পার্লামেন্ট, বা কোন দেশের পার্লামেন্টের নাম ডুমা? তো ডুমা হলো রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় কি ডুমা। মজলিস দুটো দেশের, একটা হলো মালদ্বীপ, যার সঙ্গে ভারতের ঝামেলা চলছে এখন বর্তমানে, আরেকটা হলো ইরান। তো মালদ্বীপ এবং ইরানের পার্লামেন্টকে বলা হয় কি মজলিস। আর এখান থেকে আরেকটা মাথায় রাখবে, সেটা হলো কি সেনেট কোথাকার? সেনেট হলো আমেরিকার পার্লামেন্টকে কি বলা হয় সেনেট। আর ডয়েট কাকে বলা হয়? ডয়েট বলা হয় জাপানের পার্লামেন্টকে বলা হয় কি ডয়েট। চলে আসো পরের কোশ্চেন, ম্যারাথন রেসের জন্য মাঠের দৈর্ঘ্য কত মাইল হতে হয়? তো এখানে যে চারটে অপশন আছে, চারটে অপশনই বলতে পারি যে ভুল আছে, তবুও এখানে অ্যাপ্রক্সিমেট তোমার অ্যান্সার করে আসতে হবে যদি তোমাদের এক্সামে এই টাইপের কোশ্চেন দেয়। তো ম্যারাথন রেসের মাঠের দৈর্ঘ্য, অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত? একদম এক্সাক্ট ভ্যালু মাথায় রাখবে, কারণ অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে কোশ্চেন দিতে পারে। দ্য অ্যাকচুয়াল ভ্যালু হলো 26.2
219 মাইল হলো ম্যারাথনের রেসের অ্যাকচুয়াল দৈর্ঘ্য, বা অনেক সময় অপশানে এরকমও থাকে তোমাদের যে 26 মাইল 385 গজ। তো দুটো ডাটাই কিন্তু মনে রাখতে হবে, যদি টোটালটা মাইল করে দেয় তো 26.219 মাইল, আর যদি সেটাকে গজ আকারে দেয় তো 26 মাইল 385 গজ। আর এই মাইলটাকে এইগুলোকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি তাহলে কিলোমিটারে কনভার্ট করলে হবে 42.195 কিলোমিটার হবে একটা ম্যারাথন রেসের দৈর্ঘ্য। তো এখানে দেখো যে কোন অপশনটা এর পাশাপাশি আছে, তো আছে দেখো 26 মাইল, তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 26 মাইল 385 গজ হলো ম্যারাথন রেসের দৈর্ঘ্য, ম্যারাথন ট্র্যাকের দৈর্ঘ্য হয়। চলে আসো পরের কোশ্চেন, কোন দিনটি তামাক বিরোধী দিবস হিসাবে পালন করা হয়? তামাক বিরোধী দিবস পালন করা হয় মে মাসের 31 তারিখে, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। 8 মেতে কি পালন করা হয়? 8 মেতে পালন করা হয় ওয়ার্ল্ড রেড ক্রস ডে। ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয় কবে? 8 মে। যদি কোশ্চেন দেয় যে 8 মার্চ, 8 মার্চে কি পালন করা হয়? 8 মার্চে পালন করা হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল কোশ্চেনটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে এর আগের ক্লাসগুলোতে। ওমেন্স ডে পালন করা হয় কবে? 8 মার্চে পালন করা হয়। আর 8 ডিসেম্বরে পালন করা হয় কি? জাতীয় মানবাধিকার দিবস। জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয় কবে? 8 ডিসেম্বরে পালন করা হয়। চলে আসো পরবর্তী কোশ্চেনে, পর্তুগালের মুদ্রার নাম কি? রুবেল, রিয়েল, ইউরো না পেসো? তো আগে ফার্স্টে ম্যাপ দেখো। তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু তোমাদের ডাব্লিউবির ক্লাস শুরু হচ্ছে, সবে শুরু হয়েছে, দুটো তোমাদের জিকেজিএস এর ক্লাস হয়েছে আর দুটো হয়েছে প্রিভিয়াস ইয়ারের ক্লাস। তো ক্লাস যেহেতু শুরু সেটা বলছি, তোমাদের হাতে যখনই ফাঁকা টাইম থাকবে তোমরা হয় ইন্ডিয়ান ম্যাপ দেখবে নতুবা পুরো ওয়ার্ল্ড ম্যাপ মোবাইলে দেখবে। যখনই ফাঁকা টাইম বলতে কি, ধরো খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমাতে যাচ্ছ বা ঘুমানোর একটু আগে, তোমরা সমস্ত কাজ করো, এন্টারটেনমেন্ট করো, কিন্তু জাস্ট 5 থেকে 10 মিনিট টাইম দাও ম্যাপের ক্ষেত্রে। তো তোমরা ফাঁকা টাইমে দেখতে পারো যে ইন্ডিয়ান ম্যাপের কোথায় কোন রাজ্য অবস্থিত, কোথায় কোন সমুদ্র অবস্থিত, কোন উপকূল কোন জায়গায় আছে, কোন উপকূলের ধারে কোন সাগর বা করমণ্ডল উপকূল, মালাবার উপকূল কোন দিকে অবস্থিত, কোন পাহাড় কোথায় আছে, কোন নদ নদী কোথায় আছে, কোন গবেষণাগার কোথায় আছে। এর ফলে কি হবে, যখনই তোমাদের ভূগোল থেকে কোশ্চেন থাকবে বা ইতিহাস থেকে কোশ্চেন থাকবে, যখন বলবো, সাপোজ বললাম পাঞ্জাবের অমুক জায়গা, তারপর আসামের অমুক জায়গা, তো সাথে সাথে কি হবে, তোমার চোখের সামনে একটা ভিজুয়ালাইজ হয়ে যাবে যে ভারতের ম্যাপের এই দিকে, ওই দিকে, ওপরের দিকে। তো এর ফলে জিনিসটা কি হবে, জিনিসটা কিন্তু মনে রাখতে সুবিধা হবে, তোমাকে জোর করে মুখস্থ রাখতে হবে না। তো এটা একটা সুবিধা পাবে। আর ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রেও একই, ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রে কোথায় কোন দেশ আছে জাস্ট এইটুকু দেখো ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রে, আর ভারতের ম্যাপের ক্ষেত্রে ডিটেলসে দেখো যে কোথায় কোন নদী আছে, কোথায় কোন পাহাড় আছে। তো এর ফলে তোমার জিনিসটা মনে রাখতে সুবিধা হবে। তো এখানে দেখো পর্তুগাল যে দেশটা, এটা কিসের মধ্যে অবস্থিত? এটা কিন্তু ইউরোপের মধ্যে, ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত, এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত যেহেতু, তো এর কারেন্সি হয়ে যাবে কি? কারেন্সি হয়ে যাবে ইউরো, অপশন সি এর সঠিক অ্যান্সার। রুবেলটা কোথাকার, কোন দেশের কারেন্সি? তো রুবেল হলো রাশিয়ার কারেন্সি। রিয়াল কোথাকার কারেন্সি? রিয়াল হলো ব্রাজিলের কারেন্সি, ব্রাজিল। আর পেসো কোথাকার? পেসো হলো পি ফর ফিলিপিন্স, তো ফিলিপিন্সের কারেন্সি হয়ে গেল কি? পেসো। চলে আসো পরের কোশ্চেন, পৃথিবীর মধ্যে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর মধ্যে প্রথম মহিলা রাষ্ট্রপতি, পৃথিবীর মধ্যে বলতে পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে তো সমস্ত দেশের মধ্যে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন? তো তার নাম হলো মারিয়া এস্তেলা পেরন। মারিয়া এস্তেলা পেরন, নামটা খটোমটো হতে পারে কিন্তু 2-4 বার দেখলে আশা করি নামটা মুখস্থ হয়ে যাবে। তো মারিয়া এস্তেলা পেরন, ইনি ছিলেন পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপতি। কোশ্চেন দেবে ইনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো ইনি ছিলেন
আর্জেন্টিনা। আর্জেন্টিনা দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি, তার পাশাপাশি পৃথিবীর মহিলা রাষ্ট্রপতি। তো ইনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। আর ইনি 1974 সম্ভবত 1976-76-এর মধ্যে ইনি প্রেসিডেন্ট ছিলেন। কোথাকার? আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। শ্রীমতী এস বন্দর নায়েক, ফার্স্ট অপশনটার দিকে খেয়াল করো। তো শ্রীমতী এস বন্দর নায়েক থেকে কোশ্চেন দেবে যে বিশ্বের প্রথম প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীমতী এস বন্দর নায়েক। বিশ্বের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিলেন কে? শ্রীমতী এস বন্দর নায়েক। কোন দেশের? শ্রীলঙ্কার তিনি প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন। এবার এখান থেকে তোমাদের রিলেট করাবো ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, ভারতের প্রথম প্রেসিডেন্ট, ডেপুটি প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, হোম মিনিস্টার বা রেলওয়ে মিনিস্টার, ল মিনিস্টার। এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে, তো এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে খেয়াল করো যে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার কে ছিলেন? তো ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু। এই কোশ্চেন জিন্দেগিতে দেবে না, তবুও তোমাদের কনস্টেবলের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে আমার যে দিতে পারে, তো সেই কারণে কোশ্চেনটা বলে দিলাম। বা এটা জানতে হবে, প্রত্যেকে জানা উচিত যে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, এগুলো প্রত্যেকেরই জানা উচিত তোমাদের কাছ থেকে। তো যাই হোক, তো ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন বিহারের একজন মানুষ। এখান থেকে কোশ্চেন দেবে বা তোমাদের যেটা এক্সামে কোশ্চেন দিয়েছিল রিসেন্টলি, কোনো একটা এক্সামের নামটা খেয়াল আসছে না, সম্ভবত ডাব্লিউবিসিএস কি রিসেন্টলি হয়েছে সেই এক্সামে, ডাব্লিউবিসিএস কিংবা কেপিএসআই এর মনে হয় দিয়েছিল খুব সম্ভবত কোশ্চেনটা, যে 1967 সালে ভারতের ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন, এই কোশ্চেনটা দিয়েছিল। তো কোশ্চেন দিতেই পারে এখান থেকে যে ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? তো ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। কোশ্চেন দেবে যে ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? তো ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। কোশ্চেন দেবে ভারতের প্রথম হোম মিনিস্টার কে ছিলেন? ভারতের প্রথম হোম মিনিস্টার অর্থাৎ গৃহমন্ত্রী, হোম মিনিস্টার কে ছিলেন? তো ভারতের প্রথম হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম হোম মিনিস্টার এবং ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। কোশ্চেন দেবে ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার কে ছিলেন? ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার। তো ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম ফাইন্যান্স মিনিস্টার কে ছিল, অর্থাৎ অর্থমন্ত্রী কে ছিল? তো ভারতের প্রথম ফাইন্যান্স মিনিস্টার ছিল কে শানমুখান। কোশ্চেন দেবে ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার কে ছিল? ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার। তো ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার ছিল সর্দার বলদেব সিং। সর্দার বলদেব সিং। আচ্ছা, এখান থেকে এই কোশ্চেনও দিতে পারে যে এখন এই সমস্ত পদে কে কে আছে, তো সেগুলো আমি এখান থেকে রিলেট করিয়ে দিই একেবারে। তো ভারতের এখন প্রাইম মিনিস্টার কে আছে বলা লাগবে না, আশা করি প্রত্যেকেই জানো যে নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট কে আছেন? প্রেসিডেন্ট আছেন দ্রৌপদী মুর্মু। এখন ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন কে? ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন যিনি কিছুদিন আগে অর্থাৎ এই সিবি আনন্দ বোসের আগে যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন।
হোম মিনিস্টার পদে কে নিযুক্ত আছেন? এখন বর্তমানে হোম মিনিস্টার পদে নিযুক্ত আছেন অমিত শাহ। অমিত শাহ। কোশ্চেন দেবে ভারতের এখন এডুকেশন মিনিস্টার পদে কে নিযুক্ত আছেন? তো ভারতে এখন শিক্ষামন্ত্রী হলো ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান। কোশ্চেন দেবে ভারতের এখন ফাইন্যান্স মিনিস্টার কে? তো এনার নামও আশা করি প্রত্যেকে জানো, তো এনার নাম হলো নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন হলেন বর্তমান ফাইন্যান্স মিনিস্টার। আর বর্তমান ডিফেন্স মিনিস্টার কে? বর্তমান ডিফেন্স মিনিস্টার হলেন রাজনাথ সিং। রাজনাথ সিং হলেন বর্তমান ভারতের ডিফেন্স মিনিস্টার। আচ্ছা, এখান থেকে আরো দুটো কোশ্চেন বাদ গেল, সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে ভারতের প্রথম কোশ্চেন দেবে ল মিনিস্টার। ভারতের প্রথম ল মিনিস্টার কে ছিল? তো ভারতের প্রথম আইন মন্ত্রী অর্থাৎ ল মিনিস্টার ছিল বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেয় যে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সবার খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর। আর আরেকটা কোশ্চেন যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, সব থেকে ইম্পর্টেন্ট, যে ভারতের প্রথম রেলওয়ে মিনিস্টার কে ছিলেন? তো ভারতের প্রথম রেলওয়ে মিনিস্টার ছিলেন জন মাথাই। জন জন মাথাই ছিলেন ভারতের প্রথম রেলওয়ে মিনিস্টার। আর এখন বর্তমানে রেলওয়ে মিনিস্টার পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব। চলে আসো পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের ফার্স্ট রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী। এখন কে যদি কোশ্চেন দেয়, এখন প্রেজেন্ট টাইমে কে? অ্যাট প্রেজেন্ট টাইমে তো এখন হলেন সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস হলো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে পশ্চিমবঙ্গের প্রথম থেকে। তো কোশ্চেন দেবে যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টার কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার। কোশ্চেন দেবে যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চিফ মিনিস্টার কে? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চিফ মিনিস্টার যিনি বর্তমানে এখন রাজ করছেন, তার নাম হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চিফ মিনিস্টার। আর পশ্চিমবঙ্গের এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে গভর্নর থেকে, এখান থেকে রিলেট করায় যে আচ্ছা পশ্চিমবঙ্গ ছেড়ে দাও, এখানে তোমরা রিলেট করো চিফ মিনিস্টার থেকে, যে যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ফার্স্ট ফার্স্ট ফিমেল সিএম অফ ইন্ডিয়া। তো ভারতের যে রাজ্যগুলো আছে বর্তমান কটা রাজ্য? 28টা রাজ্য। তো এই 28টা রাজ্যের মধ্যে প্রথম মহিলা চিফ মিনিস্টার কে হয়েছেন? তো প্রথম মহিলা চিফ মিনিস্টার হয়েছেন, তার নাম হলো সুচেতা কৃপালানি। সুচেতা কৃপালানি। সুচেতা কৃপালানি। এই সুচেতা কৃপালানি ইনি কোন স্টেটের? উত্তরপ্রদেশের তিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেনে। অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটি কে লিখেছেন? তো অ্যাজ ইউ লাইক ইট নাটকটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। উইলিয়াম শেক্সপিয়ার থেকে আরো কিছু বুকস মাথায় রাখবে এনার লেখা। একটা হলো ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট। তারপর মাথায় রাখবে সনেট, আরেকটা মাথায় রাখবে হ্যামলেট। এগুলো প্রত্যেকটা কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। চার্লস ডিকেন্স থেকে কোশ্চেনটা সম্ভবত পড়িয়েছি তোমাদের। চার্লস ডিকেন্সের লেখা বই হলো এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ। আর লিও টলস্টয় থেকে এনার লেখা বই একটা মাথায় রাখবে,
লিও টলস্টয়ের বই হলো ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ অ্যান্ড শান্তি, ওয়ার অ্যান্ড পিস বইটা কার লেখা? লিও টলস্টয়। চলে আসো পরবর্তী কোশ্চেন। সাম্প্রতি প্রকাশিত এ কনফিউজড মাইন্ড স্টোরি, এই বইটা কে লিখেছেন? তো এই বইটা লিখেছেন, জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে, সাহিল সেট। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটা কোথায় রয়েছে? তোমরা গুগলে সার্চ করে দেখবে যে গ্রেট গ্র্যান্ডফাদার গাছটা কেমন দেখতে। তো এই গ্রেট গ্র্যান্ডফাদার এই যে গাছটা, এটা কোথায় রয়েছে পৃথিবীতে? তো পৃথিবীর চিলিতে রয়েছে গ্রেট গ্র্যান্ডফাদার নামক বিশ্বের প্রাচীনতম গাছ। গাছটা বৈজ্ঞানিকরা আনুমানিক এটা ভাবছে যে এই গাছটা প্রায় 5000 থেকে 6500 সাল পুরানো, 6500 সাল আগের এটা প্রাচীনতম গাছ, যেটা বিশ্বের প্রাচীনতম গাছ। তো কোথায় অবস্থিত? চিলিতে অবস্থিত। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। তোমাদের পড়ানোর সময় আমার যদি কোথাও সিলি মিস্টেক হয়ে থাকে, কারণ হতেই পারে, শুধুমাত্র তোমাদের ডাব্লিউবিপির ক্লাস চলছে না, ডাব্লিউবিপির ক্লাসের পাশাপাশি পিএসসির ক্লাস চলছে, এসএসসির ক্লাস চলছে, ম্যাথের ক্লাস চলছে। তো অনেকগুলো ক্লাসের জন্য তোমাদের হয়তো কোথাও আমাদের সিলি মিস্টেক হতে পারে, তো সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে সেই তোমাদের মিস্টেকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ, একজন জানিয়েছিল, সেখানে আমি বলেছিলাম নামদাফা, এটা একটুখানি কারেকশন করে নেবে। নামদাফা, নামদাফা ন্যাশনাল পার্ক, এটা বলেছিলাম ভুলবশত আসামে বলেছিলাম, আসাম না, কারেকশন করে নেবে। এটা অবস্থিত কোথায়? অবস্থিত অরুণাচল প্রদেশে অবস্থিত নামদাফা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু কারেকশন করে নেবে। তো এরকম সিলি মিস্টেক হয়ে থাকলে সেটা আমাদের জানাবে, আমরা পরবর্তী ক্লাসে সেটাকে আপডেট করে দেব। চেষ্টা করব যাতে সিলি মিস্টেক না হয়। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।